খাগড়াছড়ি রাঙামাটির সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বললেন এলজিআরডি উপদেষ্টা। জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নদী রক্ষায় কঠোর হচ্ছে সরকার। ডিসেম্বরের পলিথিন বিরোধী অভিযান, জনগণের সহযোগিতা চাইলেন রিজওয়ানা হাসান। দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। দেশের বাজারে অতিরিক্ত দামে ভোক্তার ক্ষোভ। সিন্ডিকেট ভাঙার পরামর্শ গবেষকদের। এবং জাতিগত সংঘর্ষে থমথমে ভারতের মণিপুর। মেইতেই সম্প্রদায়কে কোণঠাসা করতে ৯০০ কুকি জঙ্গির অনুপ্রবেশ। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। পার্বত্য জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে রাঙামাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এতে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে জেলা সদরের কোথাও পিকেটিংও হয়নি। দুই জেলায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দেখা গেছে। পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে রাঙামাটি জেলা সেনানিবাসে বৈঠক করেছেন সরকারের ৩ উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। রাঙামাটির ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে। পার্বত্য অঞ্চল ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বাইরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই যে মানুষের বা একটা সেখানে সুষম ব্যবস্থা করা, প্রকৃত দোষী তাদের আওতায় তাদের আসা। সংঘর্ষের পর প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি রয়েছে রাঙামাটিতে। আফরিন পপি, মোহনা সংবাদ। ৩ পার্বত্য জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাহাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তারা। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জোর আলোচনা থাকলেও সেখানে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হচ্ছে না। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ নানা বিষয় উঠে আসবে। দখল হওয়া নদী পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আয়োজিত বিশ্ব নদী দিবসের আলোচনায় তিনি বলেন, নদীকে দূষণমুক্ত করতে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এ কার্যক্রমে জনগণের সহযোগিতা চান তিনি। ডিসেম্বরের মধ্যে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলেও জানান উপদেষ্টা। আমরা কিন্তু সচিবালয়কে আগামী 1 ডিসেম্বর থেকে
সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন মুক্ত ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছি। যখন নদী থেকে তো বালু তোলেই নদীর পাড় কেটে কেটে পর্যন্ত নিয়ে যায়। কঠিনভাবে আইন যদি প্রয়োগ করি তখন আমাদের পাশে থাকবেন, কারণ কঠিনভাবে আইন প্রয়োগ না করে এই দুর্বৃত্তায়নকে কোনোভাবেই ভাঙা আমাদের পক্ষে সম্ভব হবে না। মানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এও বলেন, নির্বাচন বিলম্বিত হলে হুমকিতে পড়বে গণতন্ত্র। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে অভিযোগ করে তাদের অপসারণের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি যেটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। পার্বত্য চট্টগ্রামে অসন্তোষ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও তেমন সুস্থ নন। বেগম জিয়া খুব সুস্থ না, উনি তো আপনার গতকাল ওনার একটু টেম্পারেচার ছিল, তো ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত উনি ফিট টু ফ্লাই এটা মনে করছেন না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 4 দশকেও নিয়ন্ত্রণে আসেনি মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গু। এমনকি গেল 5 বছরে দেশে এর বিস্তার হার ছিল ভীতিকর। বিশেষ প্রজাতির এডিস মশার দাপটে যে অঞ্চলে বেশি, সেখানে এর প্রকোপও বেশি। গবেষকরা বলছেন, এ মশাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্র বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উষা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রার কারণে ঋতুচক্রের ধরনে এসেছে পরিবর্তন। এতে ডেঙ্গু সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র বেড়ে গেছে। এজন্য 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়বে। দেশে প্রথম ডেঙ্গু সংক্রমণ হয় 1960 সালের দিকে। এরপর কেটে গেছে 4 দশক। তীব্রতা বাড়ে 2000 সালে। আক্রান্ত হয় অন্তত 5,500 আর মৃত্যু 93 জনের। এরপর অতীতের সব রেকর্ড ভেঙে 2023 সালে আক্রান্ত হয় অন্তত 3.5 লাখ মানুষ। মৃত্যু ছড়ায় 1,500। 2024 সালের শুরু থেকেই ডেঙ্গুর থাবা, শেষ ভাগে আরও আগ্রাসী। প্রতি বছর ডেঙ্গুর এমন ভয়াবহতায় দুশ্চিন্তার সাধারণ মানুষ। নিজের সচেতনতাটা আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিব। নিজস্ব কিছু উদ্যোগ নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বেঁচে গেলাম। এসির যে পানিটা থাকে, আমরা অনেক সময় সেটা পরিষ্কার করা হয় না। তারপর ডাবের যে খোসা, এইসব মানুষ খেয়ে এইসব জায়গায় ফেলে দেয়। পলিথিন, এসবের মধ্যে পানি জমে, এই যে তারপর এগুলো লার্ভাগুলো এখানে থাকে, সেখান থেকে মশার জন্ম হয়। ব্যাঙ কিন্তু একটা মশার মিনিমাম 500টা ডিম খেয়ে শেষ করতে পারে। সো আমরা যদি সেই ব্যাঙের চাষটা বাড়াতে পারি বা ব্যাঙটাকে নিধন করার যে প্রক্রিয়া, সেটা যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা সুফল বয়ে আনতে পারে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। শুরুতেই এর প্রজনন স্থান চিহ্নিত করা জরুরি। মেন সোর্সটা হচ্ছে আমার যে জলাবদ্ধ পানি যেটা থাকে, সেখানে মশা ডিম পাড়তে পছন্দ করে এবং সেই পানি থেকে কিন্তু আসলে এই ডেঙ্গু মশাটা বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ে। এখানে আপনার বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট মেরামত হচ্ছে, বা সেখানে পানি জমে আছে টায়ারের মধ্যে, অথবা আপনার ফোয়ারা, যে জায়গাগুলোতে আমরা যদি দেখি এরকম জলাবদ্ধ পানি রয়েছে, সেটাকে ক্লিন করতে হবে। প্রয়োজনে সেখানে আমরা মনে করেন যে ডিটারজেন্ট আমরা সে পানির মধ্যে ছিটিয়ে দিতে পারি।
শুধু সরকারের দিকে না তাকিয়ে ব্যক্তি পর্যায়ে সচেতনতায় জোর দেন এই কীটতত্ত্ববিদ। আস্তে আস্তে আমাকে এটাকে সাকসেস করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু একদিনের বিষয় না যে আমি মশাটাকে কমপ্লিট আমি কন্ট্রোল করে ফেলতে হবে। এটা আমাদেরকে একটা 4-5 বছর মেয়াদে আমাদের একটা প্ল্যান নিতে হবে টোটাল সিটিতে। বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগবালাই, ফলে এর বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের তাগিদ দেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশের রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রপ্তানি করা ইলিশের দাম নিয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরই দুর্গাপূজায় উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি হতো ভারতে। তবে অন্তর্বর্তী সরকার শুরুতে দেশের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা বললেও সে অবস্থান থেকে সরে এলো তারা। মৌসুমের শেষ ভাগে এসেও নাগালে নেই ইলিশের দাম। ক্রেতার প্রশ্ন, ভারতে দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকার পরও কেন এমন পরিস্থিতি? বিক্রেতার অজুহাত, জালে তেমন মাছ পড়ছে না, যদিও গবেষকরা বলছেন ভিন্ন কথা। সিন্ডিকেট ভাঙতে পারলে কমে আসবে ইলিশের দাম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জিআই পণ্য হিসেবে 2017 সালে স্বীকৃতি পায় ইলিশ। টানা 5 বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও 2012 থেকে 2018 সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। 2019 থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয়। কিন্তু এবছর রপ্তানি না থাকার পরও কেন বাজারে দাম ক্রেতার নাগালে আসছে না, প্রশ্ন সাধারণ ক্রেতার। আমরা প্রত্যাশা করেছিলাম যে ইন্ডিয়া না পাঠানোর কারণে দাম হয়তো অনেক কম হবে, সবার নাগালেই থাকবে, বাট ওই রকম কিছু না। এগুলো পাচার হইতেছে কিনা এটা তো আর আমরা সঠিক বলতে পারতেছি না। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু আমরা ইলিশের ধারের কাছেও যাইতে পারতেছি না। দেখেন আজকে দেখেন জাটকা যেগুলো, সেগুলো 700 থেকে 750 টাকা কেজি যাচ্ছে। ইলিশ 2200 টাকা করে কেজি, এটা 1600-1700 টাকা হলেও একটা ছিল 1700 টাকা কেজি, 3টে মাছ 5100 টাকা। তবে দামি মাছটির দাম না কমার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যোগানের ঘাটতির কথা। ইলিশ মাছের আমদানি খুব কম, নদীতে এই বলে মাছ নাই। বর্তমান সরকার আসার পরে তো এখন তো ইন্ডিয়া সাপ্লাই হইতেছে না, এখন মাছ কোথায় গেছে? কিছু লোক বলতেছে যে নদীতে মাছ কম। জেলেদের জালে ধরা পড়া ইলিশ 3 থেকে 5 হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান বিক্রেতারা। জেলেদের কাছ থেকে আসে হলো মুকামে আড়তের কাছে, আড়তদার কাছে, আড়তদার কাছে টাকায় পৌঁছায় আবার আড়তদার কাছে, তারপরে আমরা পাই কেজিতে 200-250 বেশি গত বছর থেকে। দাদন দাতাদের কাছে মাছ বিক্রি করতে বাধ্য হয় জেলেরা, আবার পর্যাপ্ত যোগান না থাকলেও দাম কমার সুযোগ থাকে না। এই পরিমাণ ইলিশ ধরা পড়ছে বা জেলেরা যে ইলিশ ধরে নিয়ে আসছে সেটা এনে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রে আড়তদারদের কাছে বা যারা দাদন দেয় তাদের কাছে বিক্রি করতে হয়। তো তাদের একটা দাম তারা ফিক্স করে ফেলে, এবং এখন যেহেতু মোবাইলের যুগ, তারা আবার ঢাকার যে আড়তদার আছে বা অন্যান্য জেলা শহরের যে আড়তদার আছে তাদের সাথে একটা যোগাযোগ করে দামটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। দেশের মোট উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, তাই মাছটিকে মানুষের কাছে সহজলভ্য করার তাগিদ ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বরফ সংকটে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে পারছেন না বরগুনা উপকূলের জেলেরা। টানা 5 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পুরোপুরি বন্ধ থাকে পাথরঘাটার বরফ কলগুলো। এতে চরম বিপাকে পড়েছেন জেলেরা। এ অবস্থায় সমস্যার সমাধানে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরগুনার পাথরঘাটার হাতিয়া বরফ কলঘাটে 7 দিন ধরে বরফের জন্য অপেক্ষা করছেন অন্তত 43টি ট্রলারের জেলেরা। সাগরের আবহাওয়া স্বাভাবিক হলেও বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছেন না তারা। উপজেলার শতাধিক বরফ কলে বরফের অপেক্ষায় প্রায় 1500 ট্রলার। তবে কবে নাগাদ বরফ মিলবে তাও জানেন না জেলেরা। বসে রয়েছি খালি বরফ বাগর, নদীতে যাইতে পারতেছি না। কবে বিদ্যুৎ পামু, কবে বরফ পামু, খুলনা থেকে বরফ তাও পাইতেছে। মাছ আজকে বিক্রি করতে যাইও বিক্রি করতে পারি না, বরফ নাই, কেউ কেনে না।
আমার সংসার লইয়ে এখন কান্দাকাটি চলে। কালকে নেমে যেতে পারতাম, তো নামা হয়নি, শুধু বরফ পাইনি, এই জন্য নামা হয়নি। বিদ্যুতের সংকট, বরফ পাইতাছি না, এই জন্য বোটকল গাড়া আছে আর কি। বরফকল মালিকরা বলছেন বিদ্যুৎ না থাকায় বন্ধ আছে উৎপাদন। এছাড়া গত কয়েকদিনের লো ভোল্টেজে অনেক কলের মোটরও নষ্ট হয়ে গেছে। বরফের কারণে আপনার বোটবাড়িগুলো সাগরে যাইতে পারতেছে না। বিদ্যুতের কারণে আমরা এই বরফ উৎপাদনও করতে পারতেছি না, আর বোটও সাগরে যেতে পারছে না। লো ভোল্টেজের কারণে আমাদের একটা মোটরের দাম পড়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একটা মোটরের দাম। সে মোটরটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়, ডেস্ট হয়ে যায়। এ বিষয়ে কথা বলতে পল্লী বিদ্যুৎ অফিসের কাউকে পাওয়া যায়নি। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যার স্থায়ী সমাধানে পাথরঘাটায় একটি গ্রিড স্টেশন নির্মাণের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হচ্ছে। এখানে বিদ্যুৎ থাকা না থাকার সাথে ইলিশের মূল্যের সাথে একটা সম্পর্কিত হয়ে পড়ে। সো আমরা চেষ্টা করবো যে এখানে একটা তাদের সাথে আলোচনা করে একটা সাবস্টেশন জাতীয় কিছু একটা করা, যাতে এই জাতীয় সমস্যা বারবার ফেস করতে না হয়। পাথরঘাটার এক একটি বরফ কল দৈনিক 4 থেকে 700 ক্যান বরফ উৎপাদন করে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খাগড়াছড়ি রাঙামাটি সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বললেন এলজিআরডি উপদেষ্টা। জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নদী রক্ষায় কঠোর হচ্ছে সরকার, ডিসেম্বরে পলিথিন বিরোধী অভিযান। জনগণের সহযোগিতা চাইলেন রিজওয়ানা হাসান। দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত, দেশের বাজারে অতিরিক্ত দামে ভোক্তার ক্ষোভ। সিন্ডিকেট ভাঙার পরামর্শ গবেষকদের। এবং জাতিগত সংঘর্ষে থমথমে ভারতের মণিপুর, মেইতে সম্প্রদায়কে কোণঠাসা করতে 900 কুকি জঙ্গির অনুপ্রবেশ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।